আমি অমলেশ। কলকাতায় একটি ছোটোখাটো কোম্পানিতে কাজ করি। বহুদিন কাজের চাপে কোথাও যাওয়া হয়নি। কিছুদিন থেকে মন চাইছিল কোথাও ঘুরে আসি। এমন সময় বন্ধুর চিঠি পেলাম। আশা করি তোরা সবাই ভালো আছিস। আমাদের কথা ভুলে গেছিস নাকি এখনো মনে আছে? তা একদিন সময় করে আয় আমাদের গ্রামে। শহরে গিয়ে কি গরিব বন্ধুর কথা একদমই মনে পড়ে না? আর আমার চিঠি পেয়েও যদি না আসিস তাহলে জানবো বন্ধুকে ভুলেই গেছিস। ইতি রতন। বন্ধুর চিঠি হাতে পেয়ে মনে মনে ঠিক করে নিলাম অফিসের ছুটি নিয়ে কয়েকদিন ওদের গ্রামে ঘুরে আসব। অফিস থেকে ফেরার পথে কমলকে বললাম, দুদিনের জন্য ছুটি নিয়ে আমার একটা বন্ধুর বাড়ি যাচ্ছি, তুইও চল আমার সাথে। আমারও অফিসের কাজে কোথাও যাওয়া হয়নি, চল ঘুরে আসা হোক। দুজনে ঠিক করলাম পরের দিন শনিবার, হাফ ডে। কাজের শেষে সন্ধে লাঞ্চ করে ক্যানিং লোকাল ধরে নেব। ট্রেন ধরতে ধরতে 7টা বেজে গেল। যেতে যেতে রাত হয়ে যাবে, তবে বন্ধুকে চমকে দেয়া যাবে। ক্যানিং থেকে আমরা গাড়ি পাবো তো? হ্যাঁ হ্যাঁ, কিছু না পাই অটো পাবো নিশ্চয়ই। গ্রামে যাওয়ার আগ্রহে মনটা যেন অস্থির হয়ে উঠেছে। গাড়ি থেকে নামবার সাথে সাথে হুড়মুড় করে সবাই যেন স্টেশন থেকে বাইরের পথে চলে গেল। স্টেশনটা যেন নির্জন হয়ে গেল। বাবুরা কোথায় যাবেন? আমরা চমকে পিছন ঘুরলাম। দেখলাম এক বৃদ্ধ অন্ধকার থেকে সামনে এলো। আমরা পাখির আলয়ে যাব। আচ্ছা, সবাই এত তাড়াহুড়ো করে স্টেশন থেকে বাইরে চলে গেল কেন? আপনারাও তাড়াতাড়ি যান, না হলে গাড়ি পাবেন না। বৃদ্ধের এই কথা শুনে আমরাও তাড়াতাড়ি করে বাইরে এলাম। কিন্তু বাইরে এসে দেখলাম একদম ফাঁকা। গাড়ি তো দূরের কথা, একটা মানুষ পর্যন্ত নেই। হঠাৎ একটা অটো দেখতে পেলাম। আমরা তাড়াতাড়ি করে গিয়ে অটোতে উঠলাম। আমরা যখন অটো থেকে নামলাম তখন প্রায় রাত 9টা বাজে। নামবার সাথে সাথে দেখলাম কমল যেন বেশ চনমনে হয়ে উঠেছে। চাঁদের আলোয় আমরা হাঁটতে শুরু করলাম। হালকা বাতাস বইছে। মনে মনে ভাবছি এতটা পথ হেঁটে যেতে হবে, আবার একটি শ্মশানের মধ্যে দিয়ে। এটা ভাবা মাত্র গাটা ছমছম করে উঠল। কিন্তু কমল দেখলাম দিব্যি আনন্দে চলেছে। হঠাৎ দেখলাম কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে দুটো চোখ জ্বলছে। আমি ভয়ে থমকে গেলাম। কমল বলল, ওটা তো শিয়াল। তখনই দেখলাম শিয়ালটাও আমাদের দেখে সরে গেল। কেন জানি না, আমি কিন্তু এতটা ভীতু নই, তবে আজ কেন এত ভয় লাগছে জানি না। এমন সময় কমল গান শুরু করলো। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার হ্যাঁ, আসিব আমার বন্ধুর ফিরে পরিচয় তো দেয়াই হয়নি। ধানসিঁড়িটির তীরে ও এই আর আমি বাংলায়। একই অফিসে কাজ করি। হয়তো মানুষ ছোটবেলা থেকে নয়, ওর ইচ্ছে হয়তো ছিল গায়ক হবে, শঙ্খ চিল কিন্তু শালিকে দরিদ্র ভেবেছে। পরিবারে জন্ম নিয়ে গায়ক হওয়ার স্বপ্ন আবার আসিব স্বপ্নই রয়ে ফিরে গেল। তবে ধানসিঁড়িটির কোথাও তীরে ঘুরতে যাওয়ার কথা এই হলে সবার আগেই বাংলায়। লাফিয়ে ওঠে। বিশেষ করে গ্রামের দিকে হলে তো আর কথাই নেই। অবশেষে বন্ধুর বাড়ি এসে পৌঁছালাম। রাতে অল্প কিছু খাওয়া দাওয়া করে আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে টিফিন করে আমরা দুই বন্ধুতে বের হলাম গ্রাম ঘুরতে। ছোট গ্রাম, কিন্তু প্রকৃতির সৌন্দর্য যেন ভরে রয়েছে।
মাঠে মাঠে ধানের চাষ হয়েছে, রাখাল গরু নিয়ে মাঠে চলেছে, গাছে গাছে পাখিরা গান গাইছে। দুপুর পর্যন্ত গোটা গ্রামটা ঘুরে ঘুরে কাটিয়ে দিলাম। দুপুরে বন্ধুর বাসায় ফিরে এসে আহার সেরে ঘুমিয়ে নিলাম। ঘুম যখন ভাঙল তখন 5টা বেজে গেছে। কমল তখনও ঘুমিয়ে আছে। উত্তর দিকটা সকালে যাওয়া হয়নি, তাই একাই ওই দিকে দেখতে গেলাম। ঘুরতে ঘুরতে প্রায় সন্ধে হয়ে এসেছে। এমন সময় সামনে দেখলাম একটা পুরনো দিনের লাইব্রেরি। লাইব্রেরিটা তখনও খোলা আছে, ভিতরে লোকজন আছে মনে হচ্ছে। লাইব্রেরির প্রতি ছোটবেলা থেকেই ঝোঁক। নতুন নতুন কি বই পাওয়া যায় এবং নতুন গল্প পড়ার ইচ্ছেটা প্রবল। লাইব্রেরি দেখে লোভটা সামলাতে পারলাম না, প্রবেশ করলাম সেই লাইব্রেরিতে। লাইব্রেরিতে গিয়ে দেখলাম লোকজন আসছে, যার যা বই দরকার সেগুলি নিয়ে ফিরে যাচ্ছে। আমি গিয়ে বইয়ের তাক থেকে একটা গল্পের বই নামিয়ে নিলাম। বইটিতে দেখলাম লেখকের কোনো নাম নেই। বইটি খুলে পড়া শুরু করলাম। দেখলাম বইটিতে এই গ্রামের ইতিহাস লেখা আছে। তখন ছিল ইংরেজ শাসন। জমিদার রাঘব সিং ছিল এই গ্রামের প্রধান। ইংরেজদের কথায় দরিদ্র মানুষদের উপরে অত্যাচার করতেন, জোর করে গরিব চাষিদের কাছ থেকে খাজনা আদায় করতেন। হঠাৎ একটা লোক আমার কাছে এসে বললেন, এ কি করছেন? রেখে দিন বইটা, তাড়াতাড়ি রেখে দিন, সর্বনাশ ঘটে যাবে। আমি কিছু বুঝে ওঠার আগেই লোকটা তাড়াতাড়ি করে কোথায় যেন চলে গেলেন। আমি বুঝতে পারলাম না লোকটা কি বলতে চাইলেন এবং কেনই বা এ কথা বললেন। আমি বেশি কিছু চিন্তা না করে আবার পড়তে শুরু করলাম। সেই গ্রামেই মঙ্গল নামে একটি চাষির ছেলে ছিল, যে গ্রামের মানুষদের কল্যাণের জন্য কাজ করত। তাই জমিদার তাকে বহুবার শাস্তি দিয়েছেন। আমি যখন গল্পের মধ্যে ঢুকে গেছি তখন মনে হলো সবাই যেন আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন সামনে তাকিয়ে দেখলাম একজন লোক, সে তার কাজ করছে। আর তো কেউ নেই লাইব্রেরিতে, যেন নিস্তব্ধ হয়ে আছে। কেমন যেন ভয় ভয় লাগছে, কিন্তু গল্পের নেশা ছাড়তে পারছি না। এমন সময় বাবুর কোথা থেকে আগমন? কলকাতা থেকে। আপনি এবার লাইব্রেরি থেকে চলে যান। কেন বলুন তো? আপনি নতুন, তাই বলছি। কি করব কিছুই বুঝতে পারছি না। একবার ভাবলাম বাড়ি ফিরে যাই, কিন্তু গল্পটা ছেড়ে উঠতে পারলাম না। গল্পটা এতটাই আকর্ষণ করতে লাগলো, আবার গল্পটা পড়তে শুরু করলাম। একদিন মঙ্গল গরিব চাষিদের সাহায্যের জন্য জমিদার বাড়িতে চুপি চুপি রাতের আঁধারে প্রবেশ করে জমিদারের তহবিল লুট করে গরিব চাষিদের মাঝে বিলিয়ে দিল। সেবার ধরা পড়েনি, কিন্তু এভাবে কিছু হবে না ভেবে চিন্তা করলো চাষিদেরকে যদি শিক্ষিত করা যায় তাহলে এর প্রতিকার হতে পারে। সেই উদ্দেশ্যে সন্ধ্যের পর সে চাষিদের নিয়ে উপস্থিত হতো গ্রামের শেষ প্রান্তে। একটি লাইব্রেরি ছিল সেখানেই চলতে থাকলো তাদের পড়াশোনা এবং পড়াশোনার সাথে সাথে লড়াইয়ের শিক্ষা। এমন সময় ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজার ঘন্টা বাজল। দূরে কোথাও কুকুর ডাকছে, বাইরে যেন কিছু একটা ঘটতে চলেছে। আমি অবাক হয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়াতেই অন্ধকার থেকে সেই বৃদ্ধটির কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে পড়তে বারণ করেছিলাম না, আপনি শুনলেন না। বাইরে চেয়ে দেখলাম চারিদিকে
মশালের আলো হাতে কালো কালো কিছু মানুষ এগিয়ে আসছে। মানুষ বলা ভুল হবে, ওদের চোখগুলো জল জল করছে। দেখে মনে হলো প্রেতের দল। আমি তাড়াতাড়ি করে লাইব্রেরিতে আবার ঢুকে পড়লাম। লাইব্রেরিতে ঢোকা মাত্র লক্ষ্য করলাম লাইব্রেরির মধ্যে কালো কালো ছায়ামূর্তিগুলো ছোটাছুটি করছে। তারা যেন কিছু একটা থেকে বাঁচতে চায়। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। জ্ঞান হারানোর আগে শুনতে পেলাম ছায়ামূর্তিগুলো আগুন আগুন বলে চিৎকার করছে। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম বন্ধুর বাড়িতে শুয়ে আছি। ভয় নেই, আমাদের বাড়িতে আছি। তুই সন্ধ্যের পর একা একা ওখানে গিয়েছিলি কেন? আমি তাকে সমস্ত গল্পটা করলাম। সব শুনে রতন বলল, যখন সমস্ত ঘটনা ইংরেজরা জানতে পারে, তারপর তারা একদিন রাতের অন্ধকারে ওই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসী সহ মঙ্গলও ওই আগুনে পুড়ে মারা যায়। এটা প্রায় 200 বছর আগের একটি পুরানো ঘটনা, কিন্তু এই দিনটা এলে এখনো এই ঘটনা ঘটতে থাকে। আমি মনে মনে ভাবলাম এমন অনেক ঘটনাই আছে যেগুলো ইতিহাসে নেই, কিন্তু সেই ঘটনার সাক্ষী হয়ে আছে সেই রাত, সেই স্থান, যা কখনো মুছে ফেলা যায় না।